সূর্যের প্রথম কিরণ সবেমাত্র ছড়িয়েছে। শহরের ব্যস্ত বাজারে রাস্তার ধারে রাধা দেবী নিজের পুরনো ঝুড়ি নিয়ে মাছ বেচতে মগ্ন ছিলেন। তার দুই মেয়ে আরতি ও দীপা দূর সীমান্তে দেশের সুরক্ষায় নিযুক্ত। দুই বোনই সেনাবাহিনীর অফিসার, কিন্তু তাদের নিজেদের মায়ের এই কঠিন জীবন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আজ এমন কিছু ঘটতে চলেছিল যা তাদের জীবনকে নাড়িয়ে দেবে। রাধা দেবী শান্তভাবে নিজের কাজ করে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি বাইকে করে একজন পুলিশ ইন্সপেক্টর, যার নাম ছিল বিক্রম শর্মা, সেখানে এসে পৌঁছল। সে বাইকটি একপাশে দাঁড় করিয়ে রাগে চিৎকার করে উঠল, রাস্তা আটকে ব্যবসা করার সাহস কি করে হলো তোমার? এর জন্য ট্রাফিক জ্যাম হতে পারে, তাড়াতাড়ি এখান থেকে সরো। এই বলে সে হঠাৎ করে মাছের ঝুড়িতে জোরে একটি লাথি মারল। মাছগুলো চারপাশে ছড়িয়ে পড়ল এবং বাতাসে একটি তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। আশেপাশের মানুষজন থেমে গিয়ে এই দৃশ্য দেখতে লাগলো। ইন্সপেক্টর আরও রেগে গিয়ে বলল, এটা কি তোমার বাবার রাস্তা? যেখানে ইচ্ছা দোকান খুলে বসলে? যদি বেচতেই চাও তবে সঠিক জায়গায় যাও। রাধা দেবী চুপচাপ সব শুনতে থাকল। তিনি অপমান সহ্য করতে থাকলেন। তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল, কিন্তু একটিও কথা না বলে তিনি ছড়িয়ে পড়া মাছগুলো জড়ো করতে শুরু করলেন। ভিড়ের মধ্যে কেবল দর্শক ছিল, কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না, কেউ এর প্রতিবাদও করল না। ভিড়ের মধ্যে একজন যুবক দাঁড়িয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিল। সে নিজের ফোন বের করে পুরো ঘটনাটি রেকর্ড করে নিল। ইন্সপেক্টর ক্রমাগত তাকে বকাঝকা করে হেয় করছিল এবং মানুষজন শুধু হাসতে হাসতে দেখছিল। রাধা দেবী মনে মনে ভাবছিল, যদি আমার মেয়েরা এটা জানতে পারে তবে না জানি কি হবে। ইস, যদি এই খবরটা তাদের কানে কখনো না পৌঁছায়, না হলে ঝড় বইয়ে দেবে। অশ্রুসিক্ত চোখে মাছগুলো ঝুড়িতে থিরিয়ে নিয়ে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। এদিকে সেই যুবকটি বাড়ি পৌঁছেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল। ক্যাপশনে লিখল, এই বৃদ্ধা মহিলাটির কি ভুল ছিল? ইন্সপেক্টর তার মাছ ফেলে দিল এবং সবার সামনে তাকে অপমান করল। এটা কি ন্যায়? ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ল। মানুষজন শেয়ার করতে থাকলো, মন্তব্য আসতে থাকলো। সবাই এই কাজটিকে অন্যায় বলতে থাকলো। কিছুক্ষণ পরেই ভিডিওটি দীপার ফোনে পৌঁছল। এটি দেখতেই তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে কল্পনাও করতে পারছিল না যে তার মায়ের সাথে এমন দুর্ব্যবহার করা হয়েছে। ভিড়ের সামনে অপমান, এমনকি একটা থাপ্পড়ও। দীপা দ্রুত ভিডিওটি তার বড় বোন আরতিকে ফরওয়ার্ড করে দিল। আরতি যখন এটি দেখল, ক্রোধে তার শরীর কাঁপতে লাগলো, চোখে জল ভরে এলো। মনে একটি ভাবনা এলো, ইস, যদি বাবা আজ বেঁচে থাকতেন তবে আমাদের এই সব কিছু সহ্য করতে হতো না। আমরা এত সংগ্রামের পর এই পদ অর্জন করেছি, তবুও মাকে আনন্দ দিতে পারলাম না। কিন্তু আমি সেই ইন্সপেক্টরকে ছাড়ব না, আমি ন্যায় নিয়েই ফেরব। ভিডিওটি দেখার পর আরতি দীপাকে কল করল। তার কণ্ঠে ক্রোধ পরিষ্কার ছিল। দীপা, তুমি এখানেই থাকো, আমি বাড়ি যাচ্ছি এবং তার সাথে হিসেব করব। দীপা দ্রুত বলল, না দিদি, আমি তোমার সাথে যাব। মায়ের সাথে যা হয়েছে আমি তা সহ্য করতে পারবো না, তাকে তার জায়গাটা দেখিয়ে দিতে হবে। আরতি বোঝালো, তোমার এখানে থাকা জরুরি। আমি মাকে নিয়ে আসব এবং আমরা তাকে এখানেই আমাদের কাছে রাখব। কিছুক্ষণ তর্কের পর দীপা রাজি হয়ে গেল। ঠিক আছে দিদি, তুমি যাও। কিন্তু মাকে অবশ্যই সাথে নিয়ে আসবে। আরতি ফোন রেখে নিজের পোশাক পরিবর্তন করল এবং একটি সাধারণ নীল রঙের কুর্তা পায়জামা পরে নিল। এখন তাকে কোনো গ্রামের সাধারণ মেয়ের মতো লাগছিল। বাসে করে ভ্রমণ করে কয়েক ঘন্টার মধ্যে সে বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে সে দরজায় টোকা দিল। রাধা দেবী তখন রান্নাঘরে রুটি সেঁকছিলেন। আওয়াজ শুনে তিনি জিজ্ঞেস করলেন, কে? আমি, মা, আরতি, তোমার সাথে দেখা করতে এসেছি। মেয়ের আওয়াজ শুনে রাধা দেবীর হাত থেমে গেল, চোখ ছলছল করে উঠল। মনে ভয় ছিল যে আরতি ঘটনাটির খবর পেয়ে যায়নি তো। তিনি জানতেন যে তার মেয়েরা কতটা সাহসী এবং একগুঁয়ে, মায়ের জন্য তারা সবকিছু করতে পারে। তিনি দ্রুত দরজা খুললেন। মেয়েকে দেখেই দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। মনে হলো বছরের দূরত্ব দূর হয়ে গেল। রাধা দেবী জিজ্ঞেস করলেন, দীপা কোথায়? সে কেন এলো না? আরতি বলল, না মা, আমি তাকে আটকেছিলাম। সে জেদ করছিল, কিন্তু আমি একা এসেছি। আচ্ছা, আগে ভিতরে এসো। আরতি রান্নাঘরে গিয়ে দেখল, মা, তুমি বিশ্রাম করো, খাবার আমি তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ পর খাবার তৈরি হয়ে গেল। মা মেয়ে একসাথে বসে খেলো। তারপর কথা শুরু হলো। আরতি সরাসরি জিজ্ঞেস করলো, মা, তোমার সাথে যা হয়েছে তুমি আমাকে কেন বলনি? এটা একেবারেই ভুল। আমি সেই ইন্সপেক্টরকে শাস্তি দিয়ে তবেই ফিরব। সে আইন লঙ্ঘন করেছে এবং আমি তাকে আইনের আসল ক্ষমতা দেখাবো। রাধা দেবী ভয়ে বললেন, মেয়ে, ছেড়ে দাও, পুলিশ বালা, কি হবে যদি কিছু বলে দেয়? ছেড়ে দাও। আরতি শক্ত কণ্ঠে বলল, না মা, তুমি চুপ করো, আমি জানি কি করতে হবে। তার কাজের শাস্তি তাকে অবশ্যই দেওয়া হবে। এই বলে আরতি একটি সবুজ রঙের শাড়ি পরল।
একজন সাধারণ গ্রাম্য মহিলার মতো সেজে সে সরাসরি পুলিশ স্টেশনের দিকে রওনা হলো। সেই থানাটি ছিল যেখানে ইন্সপেক্টর বিক্রম শর্মা নিযুক্ত ছিল। সেখানে পৌঁছে সে দেখল যে বিক্রম সেখানে ছিল না, কেবল দুজন কনস্টেবল এবং SHO রাজেশ ঠাকুর বসেছিল। আরতি সরাসরি রাজেশ ঠাকুরের কাছে গিয়ে বলল, আমি ইন্সপেক্টর বিক্রম শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই। তিনি আমার মায়ের সাথে রাস্তায় অভদ্রতা করেছেন, মাছের ঝুড়ি উঠতে দিয়েছেন, থাপ্পড় মেরেছেন এবং সবার সামনে অপমান করেছেন। আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই। রাজেশ ঠাকুর চমকে গিয়ে বলল, ইন্সপেক্টর বিক্রমের বিরুদ্ধে রিপোর্ট? তুমি কে যে এটা করতে এসছো? তুমি কি সেই বৃদ্ধা মহিলার মেয়ে? তোমার কি মনে হয় আমি আমার সহকর্মীর বিরুদ্ধে লিখব তিনি কিছু ভুল করেননি? আর যদি থাপ্পড় মেরেই থাকেন তাহলে কি? সে রাস্তায় ব্যবসা করছিল, ভুল তো তারই ছিল। আরতির রাগ বেড়ে গেল। দেখুন, আমাদের আইন শেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা এটি পড়েছি এবং জানি কি সঠিক। আমি এই আইন দিয়েই তাকে দণ্ড দেব। যদি আপনি রিপোর্ট না নেন তবে আপনার বিরুদ্ধেও পদক্ষেপ নেব। রাজেশ ঠাকুর স্তব্ধ হয়ে গেল। এই সাধারণ মেয়েটি এত বিশ্বাস নিয়ে কথা বলছিল যেন কোনো বড় শক্তি তার সাথে আছে। সে বলল, তুমি কে আর এত সাহস যে আমাদের সাসপেন্ড করিয়ে দেবে? আমরা চাইলে তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। আরতি নড়াচড়া না করে নিজের সরকারি পরিচয়পত্রটি টেবিলের ওপর রাখলো। আইডিটি দেখেই রাজেশ ঠাকুরের শ্বাস আটকে গেল। ঘাবড়ে গিয়ে বলল, আপনি সেনার অফিসার? সরি ম্যাডাম, বলুন কি করব? আরতি কঠোরভাবে বলল, এই থানার অবস্থা খুবই করুণ, এখানে ন্যায়ের কোনো চিহ্ন নেই। সরি বললে হবে না, এখন আমি সরাসরি আপনার এবং বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াব। ঠিক তখনই থানার দরজা খুলল এবং ইন্সপেক্টর বিক্রম শর্মা ভিতরে এলো। মেয়েটিকে দেখে এসে ব্যঙ্গাত্মক হাসির সাথে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এখানে কি করতে এসেছো? সে আরতির সামনে এসে দাঁড়ালো। আরতির মনে ঝড় বইছিল। যদি সে আইনের মর্যাদা না মানত তবে সেই মুহূর্তে তাকে একটি শিক্ষা দিত, কিন্তু সে আইনের রক্ষক ছিল, তাই শুধু বলল, মনে রাখবেন আমি আপনাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব। এই পদে থাকার কোনো অধিকার আপনার নেই। আমার শব্দগুলো আপনার জন্য ভারী প্রমাণিত হবে। এই বলে আরতি থানা থেকে বেরিয়ে গেল। ভিতরে দাঁড়ানো কনস্টেবল রাজেশ ঠাকুর এবং বিক্রম নিজেরাই ভাবতে লাগলো, এই মেয়েটি কি সত্যি কিছু করতে পারবে? আরতি বাড়ি ফিরল, কিছুক্ষণ ভাবলো, তারপর একটি পরিকল্পনা তার মাথায় এলো। পরের দিন সে সরাসরি SP অফিসে পৌঁছলো। সেখানে SP ম্যাডাম নীতা রাহ বসেছিলেন। আরতি দেরি না করে ফোন বের করলো এবং ভাইরাল ভিডিওটি দেখালো। ম্যাডাম, আমি ইন্সপেক্টর বিক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই। নীতা রাও গম্ভীরভাবে বললেন, ম্যাডাম আরতি, আমি জানি আপনি সেনাবাহিনীর একজন অফিসার, কিন্তু আইনের প্রমাণ এবং সাক্ষীর প্রয়োজন হয়। যতক্ষণ না দৃঢ় প্রমাণ এবং সাক্ষী আনবেন ব্যবস্থা নেওয়া কঠিন। আরতি রাজি হয়ে গেল এবং বেরিয়ে পড়ল। বাড়ি এসে সে সেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলটি খোঁজা শুরু করলো যেখান থেকে ভিডিওটি পোস্ট হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যে সে সেই যুবকটিকে খুঁজে পেল যে এটি রেকর্ড করেছিল। আরতি তার বাড়িতে গেল এবং বলল, তুমি এই সব কিছু নিজের চোখে দেখেছো এবং রেকর্ড করেছো। আমার মূল ভিডিওটি চাই এবং তোমাকে সাক্ষী হতে হবে। যুবকটি প্রথমে ইতস্তত করল, তারপর রাজি হয়ে গেল এবং আনএডিটেড ফুটেজটি দিয়ে দিল। আরতি তাকে সাথে নিয়ে আবার SP অফিসে পৌঁছলো। নীতারাও প্রমাণগুলো দেখলেন। তারপর DM রবি কুমারকে কল করলেন। DM ভিডিওটি দেখলেন এবং রেগে গেলেন, এই ইন্সপেক্টর খুব ভুল কাজ করেছে, আইনের বিরুদ্ধে শাস্তি অবশ্যই পাওয়া উচিত। পরের দিন DM জেলার মুখ্য কার্যালয়ে একটি প্রেস কনফারেন্স ডাকলেন। সকাল ঠিক 11টা নাগাদ জেলা সদর দপ্তরে বড় সভাগৃহে DM রবি কুমারের মিটিং শুরু হতে চলেছিল। বাইরে মিডিয়ার গাড়ি লাইনে ছিল। প্রতিটি প্রধান সংবাদপত্র এবং চ্যানেলের রিপোর্টার ক্যামেরার সাথে প্রস্তুত ছিল। সভাগৃহের মঞ্চে 4টি চেয়ার ছিল, মাঝখানে DM, ডান দিকে DSP নীতারাও, বাম দিকে 2টি খালি চেয়ার ছিল যেখানে এখনো কেউ বসেছিল না। সামনে সাংবাদিকদের সারি ছিল। DM মহিলাটি হলেন আমার মা রাধা দেবী। সভাগৃহে নীরবতা নেমে এলো। সাংবাদিকরা একে অপরের দিকে তাকাতে লাগলো, যেন ব্যাপারটি এখন আরও গুরুতর হয়ে গেল। আরতি বলল, আমি আইনের পড়াশোনা করেছি এবং জানি যে কাউকে প্রকাশ্যে অপমান করা একটি অপরাধ, তা কোনো সাধারণ নাগরিকই করুক বা কোনো পুলিশ অফিসার। আইন সবার জন্য সমান। সাংবাদিকরা প্রশ্নের বন্যা বইয়ে দিল। ম্যাডাম, আপনি কি শুধু ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা চান না আরও কেউ জড়িত আছে? আরতি উত্তর দিল, এতে শুধু ইন্সপেক্টর নয়, SAO রাজেশ ঠাকুরও সমানভাবে দোষী, যিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন। তিনি নির্যাতিতাকে উপহাস করেছেন এবং আইনকে উপহাস করেছেন। SP নীতারাও মাইক নিলেন।
আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি। বিষয়টি গুরুতর এবং নির্যাতিতার কাছে দৃঢ় প্রমাণ আছে। আমি সুপারিশ করছি যে 2 অফিসারকেই অবিলম্বে সাসপেন্ড করা হোক, যাতে তদন্ত নিরপেক্ষ থাকে। ডিএম সম্মতি জানিয়ে মাথা নাড়লেন এবং আদেশ পড়লেন। তৎক্ষণাৎ কার্যকরভাবে ইন্সপেক্টর বিক্রম শর্মা এবং এসএও রাজেশ ঠাকুরকে সাসপেন্ড করা হলো। এর একটি কপি পুলিশ সদর দপ্তর এবং রাজ্য হোম মিনিস্ট্রিতে পাঠানো হোক। সাংবাদিকদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। এত দ্রুত ব্যবস্থা? এটি একটি উদাহরণ হতে পারে। মিটিং শেষ হতেই ডিএম জেলা প্রশাসনের আইনি পরামর্শদাতাকে ডাকলেন। সব প্রক্রিয়া আইনি কাঠামোর মধ্যে হতে হবে। নোটিশ তৈরি করুন এবং সাসপেনশনের চিঠি তৈরি করুন। পরামর্শদাতা বললেন, স্যার, প্রথমে চার্জশিট তৈরি করতে হবে, যেখানে আইপিসির ধারা এবং পুলিশ অ্যাক্টের লঙ্ঘনের উল্লেখ থাকবে। তারপর বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। কিন্তু সাসপেনশন অবিলম্বে কার্যকর হতে পারে, যাতে অভিযুক্ত তদন্ত প্রভাবিত না করে। ডিএম নির্দেশ দিলেন এবং 2 ঘন্টার মধ্যে চিঠি তৈরি হয়ে গেল। এদিকে গ্রামে খবরটি বনের আগুনের মতো ছড়িয়ে পড়ল। বাজারে মানুষজন আলোচনা করছিল। শুনেছ, রাধা দেবীর সাথে যা হয়েছে, এখন ন্যায় পাওয়া যাবে। তার মেয়ে সেনাবাহিনীর অফিসার, সেই সব সামলেছে। রাধা দেবীর বাড়ির বাইরে ভিড় জমে নাল। কেউ উৎসাহ দিতে এলো, কেউ কৌতূহলবশত। রাধা দেবী বারবার বলছিলেন, আমার প্রতিশোধ দরকার ছিল না, শুধু সম্মান। কিন্তু আমার মেয়েরা আগুনের মতো অন্যায় সহ্য করে না। যখন সাসপেনশনের আদেশ থানায় পৌঁছলো, তখন হট্টগোল শুরু হয়ে গেল। একজন সিপাহী ফিসফিস করে বলল, ভাই, এই মেয়েটি সত্যি করে দেখালো। আমরা তো কল্পনাও করতে পারতাম না যে সে ডিএম পর্যন্ত পৌঁছে যাবে। বিক্রম শর্মা এবং রাজেশ ঠাকুরকে আদেশ শোনানো হলো। আপনাকে অবিলম্বে সাসপেন্ড করা হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সরকারি পদ ব্যবহার করবেন না। বিক্রম রাগে কাগজটি ছুঁড়ে ফেলল, কিন্তু রাজেশের মুখে ভয় স্পষ্ট ছিল। এই মেয়েটি আমাদের জীবন ধ্বংস করে দেবে। আমি বলেছিলাম না, ওর সাথে ঝামেলা করো না। সন্ধে পর্যন্ত টিভি চ্যানেলগুলোতে শিরোনাম চলতে লাগলো, ইন্সপেক্টর এবং এসএও সাসপেন্ড, সেনা অফিসার মায়ের জন্য ন্যায় এনে দিল। ভাইরাল হলো ভিডিও, অস্ত্র হলো পুলিশের উপর আঘাত। আরতির ফোনে শুভেচ্ছা এবং ইন্টারভিউয়ের কল আসতে লাগলো। কিন্তু সে শুধু বলল, এটা শুধু আমার মায়ের বিষয় নয়, এটা তাদের সবার জন্য যারা চুপচাপ অন্যায় সহ্য করে। 1 সপ্তাহ পর বিভাগীয় তদন্তে প্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে দুজনেই দোষী প্রমাণিত হলেন। রিপোর্টে লেখা ছিল, ইন্সপেক্টর বিক্রম শর্মা পদের অপব্যবহার করেছেন, শৃঙ্খলা ভেঙেছেন এবং জনগণের সাথে অভদ্র আচরণ করেছেন। এসএও রাজেশ ঠাকুর তার কর্তব্য অবহেলা করেছেন এবং অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছেন। রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ এলো যে দুজনকে বরখাস্ত করা হলো এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হবে। যখন এই খবরটি রাধা দেবীর বাড়িতে পৌঁছালো, আরতি বলল, মা, এই জয় শুধু আমাদের নয়, প্রতিটি মানুষের যারা অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ায়। রাধা দেবী অশ্রুসিক্ত হাসির সাথে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। তুমি শুধু আমার নয়, পুরো গ্রামের সম্মান বাড়িয়েছ। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই।